দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, আগামী 7ই মে তৃতীয় দফার নির্বাচন রয়েছে। আর আজ মালদায় জোড়া সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে মালদার সুজাপুরের সভা থেকে চাকরি বাতিল নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী লোকের চাকরি খান, বিচারের দরজা বন্ধ করেছে বিজেপি। আপনার দলের নির্দেশেই কি চাকরি বাতিল? মালদার সভা থেকে এমনই নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো প্রথমে। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়। কি বলে গেলেন? ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের মানুষের শেষ যাবার জায়গাটা কোথায়? বিচারের দরজায়। যখন মানুষ কোনো বিচার পায় না, চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয়, তাহলে মানুষ কোথায় যাবে? কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে গুরুত্বপূর্ণ রায় এবং যার জন্যই 23,753 জনের চাকরি চলে যায়। আর তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ মালদার যে সুজাপুরের সভা, সেখান থেকে সরাসরি আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর আগেও চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি যেমনটা সরাসরি নিশানা করেছেন প্রধানমন্ত্রী লোকের চাকরি খান, এর আগেও একাধিকবার নির্বাচনী প্রচারে গিয়ে জনসভা থেকে সরাসরি কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো চাকরি খেকো বাঘ বলেও তিনি কটাক্ষ করেছেন সরাসরি। গৌতম অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম, এর আগেও একাধিকবার তিনি চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কেন্দ্রকে নিশানা করেছেন। আজ মালদার সুজাপুরের সভা থেকে ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো ভাস্বতী, যেটা মমতা ব্যানার্জি স্পষ্টভাবে জানিয়েছেন যে কেন্দ্র সরকার বারবার এভাবে চাকরিহারাদের বিপক্ষে গিয়েছে এবং এভাবে দুর্নীতির বিষয়ে কিন্তু সরব হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পশ্চিমবঙ্গে কোনো রকম দুর্নীতি হয়নি। এসবই বিজেপির চক্রান্ত এবং সম্পূর্ণভাবে সাজানো ঘটনা বলেও কিন্তু মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বকে দিয়েছেন। এবং তার পাশাপাশি যে এই যে পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ভাস্বতী, গৌতম, পাশাপাশি তিনি যেমনটা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি সরাসরি নিশানা করেছেন। এখনো পর্যন্ত বিজেপির তরফে, সেখানকার জেলা বিজেপি নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া উঠে এসেছে? একেবারে আপাতত ধন্যবাদ জানাবো। গৌতম অধিকারী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নরেন্দ্র মোদীর সংখ্যালঘু মন্তব্য। রাজস্থানের একটি সভা থেকে সংখ্যালঘু তোপ দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে বাকযুদ্ধ চলতেই থাকে, পাল্টা আজ প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাঁচব ধর্মীয় ঐক্য বজায় থাকবে, মালদার সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজস্থানে তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে যে আলোড়ন উঠেছিল রাজ্য রাজনীতিতে, এবার তারই পাল্টা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে মালদার সভা থেকে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি কটাক্ষ করেছেন। এবং তিনি যেমনটা বলেছেন তৃণমূল সুপ্রিমো শাখা পলার মাহাত্ম্য জানেন ও সব কি জানেন। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাই। যিনি বলেন কিসব শাখা পলা টোলা মঙ্গলসূত্র কিছু বলেছে, জীবনে দেখেছেন? শাখা পলা কি হয়, মঙ্গলসূত্র কি হয়, কোনোদিন জীবনে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন। আমি ওটা যিনি বলেছেন, উচ্চারণ করেছেন, আমি এসব কথা উচ্চারণ করতে চাই না, কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব। কোনো জাতির সাথে কোনো ধর্মের
ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি মন্তব্য করেছেন। এর আগে রাজস্থানের একটি সভা থেকে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তারই পাল্টা দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন যতদিন বাঁচব ধর্মীয় ঐক্য বজায় থাকবে, এমনটাই বলেছেন। পাশাপাশি মঙ্গলসূত্র নিয়ে যে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বিতর্কিত মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলেছেন। শাখাপলার মাহাত্ম্য জানেন, ওসব কি জানেন, এমনই প্রশ্ন তুলেছেন আজ মালদার সুজাপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন আমার পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মালদার সভা থেকে আজ সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, ঠিক কি বোঝাতে চাইলেন তার বার্তায়? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাকে এক কথায় বলা যেতে পারে সপাটে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মীয় মেরুকরণের। প্রধানমন্ত্রী প্রথম দফা নির্বাচনের পরেই তার এবং বিজেপির অন্য নেতারাও তাদের প্রচারের ধরন সম্পূর্ণ পাল্টে ফেলেছেন। প্রথম দফা নির্বাচনের আগে যেখানে তারা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বা আপকি বার 400 পার ধরনের বক্তব্য রাখছিলেন, বক্তৃতা করছিলেন এবং যেখানে যাচ্ছিলেন সেখানে বিরোধী দলগুলোকে সমালোচনা করছিলেন, সেই জায়গার থেকে সম্পূর্ণ অন্য ধরনের প্রচার, ধর্মীয় মেরুকরণের প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ সমস্ত বিজেপি নেতারা। তারা সরাসরি মুসলিম সম্প্রদায়ের নাম করে তাদের বিরুদ্ধে প্রচার করছেন এবং নানা রকম মিথ্যা কথা বলছেন, যথা কংগ্রেস নাকি তাদের ইস্তেহারে বলেছে যে হিন্দুদের থেকে বিভিন্ন ধরনের সংরক্ষণ কেড়ে নিয়ে বা হিন্দুদের সম্পত্তি এমনকি মঙ্গলসূত্রও কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেওয়া হবে। এই ধরনের অত্যন্ত নিম্ন স্তরের সাম্প্রদায়িক ভাষণ শুরু করেছে বিজেপির এই শীর্ষ নেতারা। আজকে মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচারের বিরুদ্ধে সপাট জবাব দিলেন। তিনি বললেন যে মঙ্গলসূত্র কি চেনেন আপনি, শাখা পলা কি আপনি চেনেন? তিনি এটাও বললেন যে যতদিন আমি আছি, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, ততদিন আমরা ধর্মীয় ঐক্য ভাঙতে দেব না। আমাদের মনে পড়বে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় একইভাবে ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করেছিল বিজেপি এবং তীব্র সাম্প্রদায়িক প্রচার চলছিল। তার সামনে দাঁড়িয়ে এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তিনি ধর্মীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। সেই প্রচার কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছিল এবং আমরা দেখেছিলাম যে সাধারণভাবে যা প্রত্যাশা করা গিয়েছিল তার থেকেও অনেক বেশি আসন পেয়ে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল। আবার যখন ধর্মীয় মেরুকরণের রাস্তায় গিয়েছে বিজেপি, তাকে মুখোমুখি চোখে চোখ রেখে মোকাবিলা করবার রাস্তা নিয়েছেন মুখ্যমন্ত্রী। আশা করা যায় বাংলার যে চেতনা, বাংলার যে ঐতিহ্য, সেই অনুযায়ী ধর্মীয় ঐক্যের পথেই বাংলার জনতা তাদের রায় দেবে। এই দিক থেকেই সম্ভবত মুখ্যমন্ত্রী এই ধরনের প্রচারে গেলেন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন আশিস চট্টোপাধ্যায়। মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নরেন্দ্র মোদীর যে সংখ্যালঘু নিয়ে মন্তব্য, সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন। ঠিক কি বলেছেন আজ মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী, শোনাবো আরো একবার। যিনি বলেন কিসব শাখা পলাটোলা মঙ্গলসূত্র কিছু বলেছে, জীবনে দেখেছেন শাখা পলা কি হয়, মঙ্গলসূত্র কি হয়? কোনোদিন জীবনে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন। আমি ওটা যিনি বলেছেন, উচ্চারণ করেছেন, আমি এসব কথা উচ্চারণ করতে চাই না, কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যতদিন বাঁচব, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব। কোনো জাতির সাথে, কোনো ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না।
আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, এবং যেখানে তিনি স্পষ্ট করেছেন ধর্মীয় বিভাজনের কথা বলেন নরেন্দ্র মোদী, যতদিন বাঁচব ধর্মীয় ঐক্য বজায় থাকবে। মালদার সভা থেকে সরাসরি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং যেখানে সপ্তাহখানেক আগেই বাগযুদ্ধের সূত্রপাত হয়েছিল রাজস্থানে, প্রধানমন্ত্রী একটি সভা থেকে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ মুখ্যমন্ত্রীর এহেন নিশানা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শিশির বাবু, যে মন্তব্য আজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন এই মন্তব্যকে? আপনার প্রতিক্রিয়া। দেখুন, সব থেকে আগে বলি, এই যে এসএসসি যত যারা চাকরি হারিয়েছে তাদের একটাই কারণে হারিয়েছে, কেন? অবৈধভাবে টাকা খেয়ে পশ্চিমবঙ্গ সরকার এখানে যে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মুখ্য সচিব এসব একটা গ্রুপ করে এদের অযোগ্যদের চাকরি দিলেন, তার মধ্যে অনেক যোগ্যরাও চাকরি হারালেন। এটা পুরোপুরি বিচার ব্যবস্থারই একটা রায়ের মধ্যে হয়েছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দোষটা দেখছেন না, দেখছেন উনি খুব ভালো করে জানেন, কেন টাকা তো এটা হতে পারে না, টাকা শুধু একটি লোক খেয়ে বসে আছে, ওর হজম হবে না যদি টাকা অন্য জায়গায় না দিয়ে থাকে। উনি যে বারবার বলছেন এখানে প্রধানমন্ত্রী কিভাবে আসছেন আমি তো বুঝতেই পারছি না। আর উনি তো একবার বলেছেন কোর্ট টাকা খেয়েছে, কোর্ট এটা টাকা পে করেছে। এক জায়গায় আমি শুনেছি ওনার যুবরাজ বলেছেন এই হাইকোর্টেরই দরকার নেই। এটা তো বোধহয় এখন এই চাপে এনারা জানেনই না কি বলে যাচ্ছেন বারবার। এটা পরিষ্কার হয়েছে ওদের জন্য এই অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে এখানে ফেসেছে তারা, যারা যোগ্য প্রার্থী, যাদেরও চাকরি বাতিল হলো, আর একটা বড় সংখ্যায় যারা যোগ্য কিন্তু ইন্টারভিউতে মানে পৌঁছতে পারেনি, কিংবা যাদের এরা ওই ওএমআর চেঞ্জ করে দিল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া ছিলেন আমাদের সঙ্গে। 4টের চারদিকে আর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং পাশাপাশি কালিম্পংয়েও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কি জানা যাচ্ছে? এই যে তীব্র গরমের স্পেল থেকে কিছুটা হলেও রেহাই পাবে বঙ্গবাসী? দেখো, সারা বঙ্গের জন্য সুখবর নয়, তবে উত্তরবঙ্গের জন্য বলাই যায় যে সুখবর। সেক্ষেত্রে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 4 জেলাতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি, এবং আগামী 2 তারিখ পর্যন্ত এই যে তাপপ্রবাহের প্রভাব তা কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথমেই সকালবেলা আমরা যেমনটা দেখেছিলাম যে 7টি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা ছিল, সেখান থেকে কমে এখন কিন্তু আরো 2টি জেলা কমে গেছে। সেক্ষেত্রে 5টি জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে, এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রার পারদ ওপর নিচ করলেও এই চরম তীব্র দাবদাহের প্রভাব জারি থাকবে 2রা মে পর্যন্ত। 2রা মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ আসাম এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন একটি অংশে একটি সার্কুলেশন তৈরি হচ্ছে, যার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং 1 মে থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি জারি থাকবে। তবে উত্তরবঙ্গের বাকি যে জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর এই 2-3 জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে আগামী 1 মে পর্যন্ত। একদমই ধন্যবাদ শাশ্বতী। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাঙড়ের পোলের হাটে বিধ্বংসী আগুনের ঘটনা, প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকল কর্মীরা, পোলের হাট থানার পুলিশ, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
ভাঙড়ের পোলের হাটে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড এবং দাউ দাউ করে জ্বলছে গোটা কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল কর্মীরা সেখানে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে। ভাঙড়ের পোলের হাটে বিধ্বংসী আগুন। আসানসোলে মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। সাধারণ মানুষের যে মিছিল, অর্থাৎ আলু ওয়ালিওয়ালার সমর্থনে যে মিছিল রোড শো করেন মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে বিক্ষোভে সাধারণ মানুষ। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। গতকাল হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে গ্রেফতার করা হয়েছে। দিলীপ দাসকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। শনিবার রাতে বাড়িতে তল্লাশি চালায় সিআইডির বম্ব স্কোয়াড। পাশাপাশি শ্যামলী দাস অর্থাৎ ওই বিজেপি নেতার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দুদিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে বিজেপি নেতার ভাইকে, পাশাপাশি তার স্ত্রী শ্যামলী দাস, তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে এলো, কি বলছেন তিনি? ইতিমধ্যে হাসনাবাদের যে নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কিন্তু পুলিশ ইতিমধ্যে নয়া তথ্য পেয়েছে বলে এমনটাই তদন্তকারীরা মনে করছে। ইতিমধ্যে যেন সিআইডির স্পেশাল বোম স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই বাড়িতে এসে কিন্তু একাধিক নমুনা সংগ্রহ করেছে, সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু 3 জনকে আটক করা হয়েছিল, নিমাই দাস, তুলসী দাস এবং বিশেষ করে দিলীপ দাস। এই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও সেই তদন্তে কিন্তু বিশেষ করে দেখা যায় ইতিমধ্যে দিলীপ দাসকে গ্রেপ্তার করেছে টানা ঘটনায়। অর্থাৎ তার তদন্ত করতে গিয়ে তিনি পুলিশের সঙ্গে যে কথা বলেছে তাহলে একাধিক বয়ানে অসঙ্গতি পেয়েছে, যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জনকে অর্থাৎ নিমাই দাস এবং শ্যামলী দাসকে ছেড়ে দেওয়া হয়। শ্যামলী দাসের যে বক্তব্য পুলিশ কাছে জানতে চেয়েছে যেভাবে বিস্ফোরণের যে তাপমাত্রা ছিল আর বিস্ফোরণ যে ভয়াবহতা ছিল এবং বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক রাখা হয়েছিল বা কোথাও বোমা ফেটে গিয়েছিল না, এটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে শ্যামলী দাসের পুরো ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত চেয়েছে। ইতিমধ্যে আজকে বসিরহাট মহকুমা আদালতে দিলীপ দাসকে তুললে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক এবং তার বিরুদ্ধে একাধিক মামলা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে যেমন 307 খুনের চেষ্টা, 326 ষড়যন্ত্র করে ডিমোনাইজ ষড়যন্ত্র করে বোমা রাখা এবং বিশেষ করে 120V সহ একাধিক ধারায় তাকে মামলা করে তাকে হেফাজতে নিয়েছে 2 দিনের এবং তার কাছে হেফাজতে নেওয়ার পরে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। পাশাপাশি আজকে বিশেষ করে সেই দিলীপ দাসের বাড়িতে কিন্তু সেই বাড়ির চারিপাশে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে, এমনকি সেই জায়গা ডমিনেট করা রয়েছে, এরিয়া করা রয়েছে, কোনো প্রবেশিতে অর্থাৎ কেউ ঢুকতে পারবে না। এখনও পর্যন্ত সেই বাড়িতে প্রবেশ নিষেধ করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের পিকেট বসানো হয়েছে যাতে নতুন করে বিশৃঙ্খল, নতুন করে আতঙ্ক তৈরি যাতে না হয়। ইতিমধ্যে সেই শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনা কিন্তু পুরোপুরি বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে এবং তারা শাসক দলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছে। তুমি জানো 2018 সালে কিন্তু একইভাবে সেই ঘটনাস্থল যেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল, আবার ঠিক 2024-এ সেই বোমাস্থলের ঘটনা, সেই একই ঘটনা কেন বারবার একটি পরিবারের উপরে আসছে সেটাও কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে, যথেষ্ট সন্দেহ রয়েছে। কোথাও কি তাহলে ষড়যন্ত্র না কোথাও কোনো বোমা মজুত করা রয়েছিল এবং
এবং কি বোমা কোনো বিস্ফোরক রাখা হয়েছিল, এটা যেমন ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরে জানা যাবে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল, বোমা রাখা ছিল কিনা, আদৌ এখানে কেউ বোমা ফেলেছিল কিনা, সবটাই কিন্তু তদন্ত রাখছে তদন্তকারীরা। অন্যদিকে এই ঘটনা নিয়ে শাসক বিরোধী একে অপরের দায় ঠেলতে শুরু করেছে। সব মিলে সময় যত যাবে, দুদিন হেফাজতে নেওয়ার পরে নতুন কোনো তথ্য উঠে আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ভাস্বতী, বেশ, ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বিজেপি নেতার ভাইকে গ্রেফতারের পর ইতিমধ্যে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হাসনাবাদে ঠিক কি হয়েছিল? হয়তো পরিকল্পনা করেই বোমা রেখেছিল তৃণমূল। সত্যি জানতে সিবিআই তদন্ত হোক। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। শ্যামলী দাস ধৃত দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস ঠিক কি বলেছেন শোনাব। বিজেপির কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের সেই ঘটনার সাক্ষী ছিলেন তার স্ত্রী শ্যামলী দাস। কি হয়েছিল, বিস্ফোরণের তীব্রতা কত ছিল, আর কিভাবে এই ঘটনা ঘটলো, আমি সরাসরি একান্ত সাক্ষাৎকারে তার সঙ্গে কথা বলবো। কীভাবে, কখন হলো, আর বিস্ফোরণটা কিভাবে দেখলেন, চোখের সামনে কি দেখলেন? আমি রান্নাঘরে বসে 10টা নাগাদ আমি রান্না করছিলাম। রান্না করার পরে মানে হঠাৎ একটা মানে বিশাল একটা আওয়াজ। সেই আওয়াজে আমার পাশের সাইডে একটা মিটকেস ছিল, সেই মিটকেসটা উল্টিয়ে আমার গার ওপরে মানে হুড়মুড়ি পড়লো। পড়তে আমি বাবা গো মাগো করে মনে করে যে সিলিন্ডার বাস্ট হয়েছে, বাবা গো মাগো করে ওই মানে উঠানে পড়ে গিয়েছি আঁচার খেয়ে। তারপরে আমি পুকুরের জলে ঝাঁপ দিয়েছি, দিয়ে মানে জ্ঞান হারিয়ে ফেলছিলাম তখন। তারপরে আমি আর কিছু বলতে পারিনি। গ্রামের লোকজন আমাকে তুলে মাথায় টাথায় জল দিয়ে বরফ টরফ দিয়ে আমাকে মানে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা বাড়িতে করা হয়েছে ডাক্তার দেখে, পরে হসপিটালে। তারপরে এই বিস্ফোরণ যেভাবে, ওরা কি কেউ রেখে গিয়েছিল ওখানে, না হঠাৎই বিস্ফোরণ হলো? আমার তো মনে হচ্ছে যে ওরা রেখেই গিয়েছে, ওটা মানে ওরা পরিকল্পনা করে এটা করার চেষ্টা করেছে। আতঙ্ক একটা তো গ্রাস করছে। হ্যাঁ, আতঙ্ক। কতটা মানে তারপরে মানে কি মানে ট্রমায় চলে গেছেন না, মানে ওই বিকট আওয়াজে মানে মাথার এই সাইডটা পুরো মানে অবাস হয়ে আছে, কানে তালা লেগে গেছিল, একটা কানে এখনো তালা লেগে আছে, আর ওই কেটে ছিঁড়ে গিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই, তদন্ত হোক সঠিক। হ্যাঁ, সঠিক তদন্ত হোক। আর কি তদন্ত চাইছেন? সিবিআই তদন্ত। আর বিশেষ করে 2018 সালে একইভাবে ঘটনা ঘটেছিল আপনার বাড়িতে, বারবার বলছে, সেটা কি এর থেকে আলাদা ছিল? ওরাই পরিকল্পনা মাফিক সবকিছু করে মানে ওরা জেলে দিয়েছিল। দুই ভাই, মানে আমাদের এখানে আরো ছেলে আছে আমাদের, মানে কত 5-7 জনকে ওরা পরিকল্পনা করে জেলে দিয়েছিল। আর এটা কেন মনে হচ্ছে বারবার আপনার পরিবারের উপর আক্রান্ত নেমে আসে? এই সব সময় রাজনীতি ভোটের, এই ভোটের মানে এই মানে ভোটটা হবার এতে রাজনীতি কারণের জন্য ওরা এটা করছে। ওটা আমাদেরকে কি করে মানে ফ্যাসাদে ফেলবে, তার জন্য। এই বিস্ফোরণ যেভাবে, ওরা কি কেউ রেখে গিয়েছে? অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আগামী 7ই মে তৃতীয় দফার নির্বাচন রয়েছে। তার আগে নির্বাচনী প্রচারে এলেন জেপি নাড্ডা। বহরমপুরে কংগ্রেসকে নিশানা করলেন জেপি নাড্ডা। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় কংগ্রেস। দলিত ওবিসিদের সংরক্ষণ কমিয়ে দিতে চায়, সংখ্যালঘু সংরক্ষণ করতে চায় হাত শিবির। আক্রমণাত্মক মন্তব্য একেবারে অধীর গড়ে দাঁড়িয়ে জেপি নাড্ডা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পর এই প্রথমবার লোকসভা নির্বাচনের আবহে বঙ্গে নির্বাচনী প্রচারে এলেন জেপি নাড্ডা। বহরমপুরে कांग्रेस के निशाना करे ठीक की बोलेছেন जनसभा থেকে জেপি নাড্ডা শোনাবো। ये आरक्षण के विषय में हमारे दलित भाई, हमारे आदिवासी भाई, हमारे ओबीसी के लोग, इनके रिजर्वेशन पर डाका डालकर धर्म के नाम पर रिजर्वेशन देकर के मुस्लिम तुष्टीकरण का काम आज कांग्रेस पार्टी कर रही है। बोलिए ऐसे लोगों को आगे आने देना है क्या? जो हमारे दलित भाई का हिस्सा मारे, जो हमारे ओबीसी भाई का हिस्सा मारे, जो हमारे
आदिवासी भाई का और दलित भाई का हिस्सा मारे और हिस्सा मार करके मुस्लिम तुष्टीकरण को ध्यान में रखते हुए धर्म के आधार पर आरक्षण देने का कुत्सित प्रयास करे। ऐसे लोगों को घर बैठाना है और इनको एक्सपोज करना है, ये हम सबको ध्यान में रखना है। আর এই প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। কি বলেছেন তিনি শোনাবো। आदिवासी भाई ওনাকে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী কি ভারতবর্ষটাকে ওনারা চালাচ্ছেন? সারা ভারতবর্ষে ধর্মের বিরুদ্ধে, জাতের বিরুদ্ধে, সংখ্যালঘুদের সাথে সংখ্যাগুরুদের যে লড়াই, এই যে বিভেদ বিচ্ছেদ, ভারতবর্ষে বীজ বপন করেছে যে দলটা, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার নেতা হচ্ছেন উনি। আজকে ওনাকে বলতে হবে যে ভারতবর্ষে ওনারাই প্রথম ওনাদের রাজনৈতিক যে প্রচারপত্র, রাজনৈতিক যে সূচি, তার মধ্যে ওরা ঢুকিয়েছিল রাম মন্দির, 370 ধারা, অভিন্ন দেওয়ানি। এগুলোর মানেটা কি? কাকে শেখাচ্ছেন উনি এসব কথাবার্তা? বালখিল্য কথাবার্তা বলে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। এখানে ধর্মের ভিত্তিতে বিভাজন করে 2-1 দিন ভোট টানা যায়, তারপরে বেশি দিন ওই তাস আর চলে না। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিজেপিকে রুখতে বাংলায় ভোট কাটাকাটি নয়, সব ভোট এক কাট্টা করে রাখবেন। ভোট কাটাকাটিতে বিজেপি জিতলে মানুষের ক্ষতি। মালদার সভা থেকে সাবধান বাণী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। উল্টাতে যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আমরাও যাইনি কোথাও, আমরাও ইচ্ছা করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম। আমাদের তো একটাই জায়গা, আমরা বাংলায় করি। এটা দিল্লিতে মোদিবাবুর গদি উল্টানোর ইলেকশন। আর মোদিবাবুর যদি গদি উল্টাতে হয় তাহলে সব ভোট এক কাট্টা করে রাখবেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, দিল্লিতে বিজেপিকে রুখতে বাংলায় ভোট কাটাকাটি নয়, কি বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যে? দেখো, মালদায় তিনি আজকে সভা করেছেন। মালদা জেলা কিন্তু তৃণমূলের পক্ষে খুব শক্তিশালী জেলা হিসেবে পরিচিত নয়, যদিও গত কয়েক বছরে আস্তে আস্তে মালদাতে তৃণমূলের সংগঠন আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। মালদা জেলার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা সংখ্যালঘু প্রধান জেলা, এবং এখানে যে বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষ থাকেন, তারা এর আগে বারবার কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং কংগ্রেসকে জিতিয়েছেন। বিগত নির্বাচনে অবশ্য মালদা জেলায় বিজেপিও নানান জায়গা থেকে ভোট পেয়েছে। এখন এবারে নির্বাচন যেহেতু ত্রিমুখী নির্বাচন, অর্থাৎ এখানে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস আছে, অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস আছে, যে কংগ্রেসকে সমর্থন করছে বামফ্রন্ট। সেই দিক থেকে একটা ভোটের অঙ্ক মানুষকে বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যদি মানুষ তাদের একটা অংশ বাম কংগ্রেসকে ভোট দেয়, তাহলে সেই অংশটা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বিজেপির প্রাপ্ত ভোটটা তৃণমূলের থেকে বেশি হয়ে গেলে বিজেপি সেখানে জিতে যেতে পারে। সুতরাং সবাই যেন এক কাট্টা হয়ে তৃণমূলকে ভোট দেয়, এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে ধর্মনিরপেক্ষ শক্তি তৃণমূল এবং অন্যদিকে কংগ্রেস, কিন্তু কংগ্রেসের যেহেতু জেতবার কোনো সম্ভাবনা নেই, সবাই যেন ধর্মনিরপেক্ষ শক্তি, ধর্মনিরপেক্ষ ভোটার সবাই যেন এক কাট্টা হয়ে তৃণমূলকে ভোট দেন, তা না হলে বিজেপি জিতে যাওয়ার বিপদ তৈরি হবে। এই কথাটাই তিনি পরিষ্কার করে বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। মালদার সভা থেকে সাবধান বাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিল্লিতে বিজেপিকে হারাতে হবে এবং তার জন্য বাংলায় ভোট কাটাকাটি নয়।
4টে 4 দিক এখন এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।